আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি হৃদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফোর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। দেশে ফিরেছেন সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া 14 বাংলাদেশি। বিদেশে আটক থাকাদের ব্যাপারে সরকারকে জোরালো ভূমিকা রাখার আহ্বান। স্বাধীন দেশে বিদেশিদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে বিএনপির হুঁশিয়ারি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উস্কানিমূলক অভিযোগ। এবং ভারতের মণিপুরে নতুন করে সহিংসতায় 6 জন নিহত, জরুরি অবস্থা জারি। পদত্যাগ করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত 57 প্রবাসী 14 জন প্রথম ধাপে দেশে ফিরেছেন। অন্তর্বর্তী সরকারের বিশেষ উদ্যোগে তাদের ক্ষমা করে দেশে পাঠিয়ে দেয় আমিরাত সরকার। ভুক্তভোগী প্রবাসীদের কর্মসংস্থানে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও ভিডিও সন্নিবেশ করে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার অভিযোগে গ্রেপ্তার 57 বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় দেশটির সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে ওই বাংলাদেশিদের মুক্তির জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালান ডক্টর মোহাম্মদ ইউনুস। তার অনুরোধে 57 বাংলাদেশিকে ক্ষমা করেন আমিরাতের প্রেসিডেন্ট। প্রথম দফায় বাংলাদেশে ফিরলেন 14 প্রবাসী। এর মধ্যে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন 3 জন, আর বাকি 11 জন নেমেছেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রবাসীরা জানালেন তাদের আন্দোলনের গল্প। ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পিছনে যারা আছেন তাদেরকে জন্য সহি সালামতে দেশে ফেরত নিয়ে আসতে পারেন এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা সহ্য করতে পারতাম, আমাদের কাছে কি প্রশ্ন? তো মনে করবেন আমরা যুদ্ধ করছি, আমরা শাস্তি পাইছি, জালিমের কাছ থেকে শাস্তি পাইছি, এটা কিছু যায় আসে না। দেশ স্বাধীন হয়েছে, দেশ মুক্তি পাইছে, এটাই সবচাইতে বড় একটা বিষয়। আমি মনে করি একটা দেশ উন্নতি হওয়ার জন্য দেশের জনগণকে দেশের প্রতি ভালোবাসা থাকাটা সর্বোচ্চ জরুরি। তো ওই জায়গা থেকে আমরা আন্দোলনের জন্য আমি বেরিয়ে পড়ি। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের কোটা আন্দোলনকারী সংস্কারী নেতৃবৃন্দ, তাদের উদ্যোগের কারণে প্রফেসর ইউনূস স্যারের সহযোগিতায় ইউএই গভর্নমেন্টের সাথে সমঝোতার মাধ্যমে আমাদের মুক্তি হয়েছে। প্রবাসীদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিকের সম্মান দেয়া সহ দুবাইয়ে গ্রেফতার হওয়া বাকিদের মুক্তির ব্যবস্থা করা হবে বলে জানান 2 সমন্বয়ক। এই দেশে সবচেয়ে বেশি ভোগ করে কম এবং ত্যাগ করে বেশি হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা। 16-17 বছর বয়সে তারা দেশ থেকে চলে যায়, 50-55 বছর পর্যন্ত তারা শুধু দেশকে দিয়ে যায়, কিন্তু সেই অর্থে সেই বিনিময়ে কিন্তু তারা দেশ থেকে কিছু পায় না। তারা এই দেশের প্রতি যেহেতু ত্যাগ সবচেয়ে বেশি করে, তাদের ইনভেস্টমেন্ট যেহেতু সবচেয়ে বেশি, তাদের প্রতি যেন সবচেয়ে বেশি মানবিক হয়। ওনাদের এখন একটাই কনসার্ন, ওনারা অল্প কিছু মানুষ সেখান থেকে বের হয়েছেন, আরও আমাদের অনেক ভাই এখনো বন্দী রয়েছে। কাউকে শাস্তি না দিয়ে বন্দী রাখা হয়েছে, কাউকে শাস্তি দিয়ে বন্দী রাখা হয়েছে। আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি প্রধান চাওয়া, যেটি হচ্ছে যে আমার সকল ভাইকে যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের জন্য এখন জেলে বন্দী রয়েছেন, তাদেরকে যেন অতি দ্রুততম সময়ে মুক্ত করা হয় এবং এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে যেন ফিরিয়ে আনা হয়। দেশে ফেরত আসা প্রবাসীদের কর্মসংস্থানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান সমন্বয়করা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শনিবার হাসপাতালটির বিশেষায়িত ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। রোগীর পাশাপাশি স্বজন ও চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন প্রধান উপদেষ্টা। পরে আইসিইউতে চিকিৎসাধীন মাথায় গুলি লাগা 4 শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ নেন ডক্টর ইউনুস। হাসপাতালের পরিচালক আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সে সময় হাসপাতালটিতে ভর্তি সবার সুচিকিৎসার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক। স্বৈরাচারী সরকারের পতনের পর স্বাধীন দেশে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ওদিকে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের স্বজনদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি নেতারা। জাকিয়া আক্তারের রিপোর্ট। নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন। দলের নেতা রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার কাছে নির্বাচন কমিশনাররা তাদের বিক্রি করেছিলেন। আগামীতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেই আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন আজ্ঞাবাহী একজন প্রধানমন্ত্রী, যিনি ছিলেন একটি দেশের এখানে প্রতিভু, এখানে প্রতিনিধি। নির্বাহী বিভাগের রক্তচক্ষুর কাছে নির্বাচন কমিশন মাথা নোয়াবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মিরপুরের রূপনগর এলাকায় ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের খোঁজ খবর নিয়েছে বিএনপি। নিহতদের স্বজনরা দ্রুত অপরাধীদের বিচারের দাবি জানান। বিচার হোক, আমার ছেলে না, সারা বাংলাদেশের যত ছেলেরা মরতে তাদের বিচার হোক। উনি আন্দোলন ছিলেন, আন্দোলন ছাড়া উনি কিছু বুঝে না। উনি বলতেছে স্বৈরাচার নিপাত না পর্যন্ত আব্বা আমি আপনার সাথে দেখা করব না। শেখ হাসিনা যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাকে এই হত্যাকাণ্ডের জন্য শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। শেখ হাসিনা স্বৈরাচার সরকার যেখানে গিয়ে লুকায় থাকুক না কেন, শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার জাতির সামনে তার বিচার করা হবে ইনশাআল্লাহ, এবং সেটা সময়ের ব্যাপার। চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আগারগাঁয়ে মিছিল হয়েছে। কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ, কোন দখলদার বিএনপি এবং বিএনপির কর্মী হতে পারে না। আওয়ামী লীগের এজেন্ট, তারা বিএনপির ভিতরে ঢুকে আজকে দোকান লুট করছে, ডাকাতি করছে, চাঁদাবাজি করছে। তাদেরকে এখান থেকে সতর্ক থাকতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে অপশক্তি রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতাকর্মীরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। ভারতের উত্তর পূর্বাঞ্চলে মণিপুরে নতুন করে সহিংসতায় এ পর্যন্ত ৬ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের জিরিবাম জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। নতুন করে ব্যাপক সহিংসতা দেখা দেওয়ায় পদত্যাগ করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। শনিবার সন্ধ্যায় মণিপুরের গভর্নরের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। এরপরই তার পদত্যাগের গুঞ্জনটি আরও স্পষ্ট হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম দ্য ফেডারেল। টানা কয়েক মাস সহিংসতা চলার পর সাময়িক বন্ধ হলেও গত সপ্তাহ থেকে আবারও পাল্টা হামলা শুরু হয়েছে। ফেনীর মহিপালে বন্যা দুর্গত হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। নিজেদের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন বন্যার্তরা। প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও স্বাস্থ্য সেবা কেন্দ্রের এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। আব্দুল করিমের ভিডিও চিত্র, আফরোজা হাসির রিপোর্ট। সম্প্রতি অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে ভয়াবহ বন্যায় চরম ক্ষতিগ্রস্ত নোয়াখালী, কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন জেলা। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নানা সংকটের সাথে লড়াই করছেন বন্যার্তরা। তবে মরার উপর খাড়ার ঘা হয়ে যোগ হয়েছে জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া ও চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। এতে চরম বিপাকে বানভাসী জনপদের মানুষ। সংকটপূর্ণ পরিস্থিতিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ নিয়ে দুর্গতদের পাশে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। এই বন্যা দুর্গতদেরকে আমরা বিভিন্ন জেলায় যেয়ে চিকিৎসা সেবা দিচ্ছি। তারই ধারাবাহিকতায় এই বছরে লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী আমাদের এই সেবা অবিরাম চলছে এবং চলমান আছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অসংখ্য বানভাসী মানুষকে সেবা দিতে পেরে আমরা নিজেদেরকে খুবই ধন্য মনে করছি। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে কৃতজ্ঞতা জানান বানভাসী মানুষ। বন্যার টাইমে এই টাইমে একটা টিম এখানে আসা, এটা তো আমাদের জন্য সৌভাগ্য মনে করতে হবে। আমার ওই দরা ব্যথা আর হাতে ঝিঁঝি করে, অ্যালার্জি, তারপরে কোমরে ব্যথা, তলফেটে ব্যথা, হাতে ব্যথা, তারপর মানে আমার বুকে তার দরবর করে, সারাক্ষণ নিঃশ্বাস নিতে পারছি না। অনেকদিন তাহলে কষ্ট করতেছি, আজকে অত্যন্ত খুশি হলাম
ওষুধ খাইলাম। ওষুধ খাই তো ভালো লাগতেছে, এবারে খাইলে ভালো লাগলে তো মনে করেন রোগ থেকে মুক্ত পাবো, এটা আর কি। ভয়াবহ দুর্যোগে এমন মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করেছেন স্থানীয়রা। সবাই ভালোভাবে সেবাটা নিচ্ছে, আপনারা সেবাটা দিচ্ছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রকৃতিক জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে প্রকৃতিক জীবন ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিনামূল্যে ওষুধ বিতরণ এবং বিনা ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করার জন্য আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে জানাই ধন্যবাদ। বন্যাত্ম পরবর্তী যে অবস্থা হয়েছে চিকিৎসা পর্যায়ে ওনারা যেটা করছেন, আমরা অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে বিনা পয়সা চিকিৎসা দেওয়ার জন্য। যে কোনো জরুরি পরিস্থিতিতে ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে পরিবেশ ও আর্ত মানবতার সেবায় কাজ করে যাওয়া সংগঠন প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। আফরোজা হাসি, চ্যানেল আই। ফিরে এলাম বিরতির পর। নিটেল টাটা কৃষি সংবাদ। বন্যায় রাঙামাটিতে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বাঘাইছড়ি, লংদু, বরকল, বিলাইছড়ি, নানিয়ারচর ও জুরাইছড়ি সহ বিভিন্ন উপজেলার ফসলি জমি পানিতে ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা দাঁড়িয়েছে 10,000-এরও বেশি। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। দেশের সাম্প্রতিক বন্যার প্রভাব পড়েছে পাহাড়ি অঞ্চলেও। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলি জমির। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে গ্রীষ্মকালীন সবজি, আদা, হলুদ, আখ ও ফলের বাগান। এর মধ্যে বেশি ক্ষতি হয়েছে আমন ও আউশ আবাদের। 2 একর জায়গা কষ্ট করে লাগাইছে, কিন্তু পানি এখন নষ্ট করে দিলাই। ধান যদি চাষ করলে কিছু খাইতে পাবো, এখন তো সব ডুবে গেছে, আশা নাই কি দিয়ে খামো, কি ঘুরি বাঁচবো। বন্যে সব বালি করে নষ্ট হয়ে গেছে, আরো অন্যান্য মানুষের বহুত মানুষের ক্ষতি হয়ে গেছে পানিতে। একটারই জায়গার মতন ক্ষতি হয়ে গেছে, লাগাইতে পারি না, পানি সব ডুবিয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আপৎকালীন বীজতলা তৈরি করা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মাঠ পর্যায়ে কাজ করা কৃষি কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা আমরা আপৎকালীন বীজতলা আমরা তৈরি করেছি। আমরা এটিআই এর মধ্যে অলরেডি চারাগুলো আমাদের 2-2.5 ইঞ্চি হয়ে গেছে। আমরা যদি কৃষকরা যদি মনে করে যে আগামীতে যে তারা যে সমস্ত জমিগুলো পানিতে নিমজ্জিত ছিল এতদিন, চারাগুলো মরে গেছে, নতুনভাবে রোপণ করার জন্য যে সমস্তগুলো আমরা সিডব্যাট করেছি, এগুলো থেকে যদি আমরা চারা উৎপাদন করে তাদেরকে কিছু আমরা বিতরণ করব। এবারে বন্যায় প্রায় 10,000-এরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। শাকসবজি পচে প্রায় 1.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এই মুহূর্তে সরকারি তরফ থেকে আমরা যেহেতু বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আগাম যে শীতকালীন যে ফসল আছে, আমরা ইতিমধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার জন্য 3,500 জন কৃষককে প্রণোদনা দেওয়ার জন্য আমরা প্রণোদনা কার্যক্রম আমরা পেয়েছি। এখান থেকেও কিছু ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনা দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া সহ পুনরায় চাষাবাদের জন্য সহায়তা প্রদান করা হলে কৃষক নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতি সংবাদ। বিকল্প কর্মসংস্থানে বদলে যাচ্ছে কক্সবাজারের বনজীবীদের জীবন। নকশি কাঁথা সহ হাতের কাজ করে সচ্ছলতা এসেছে এসব দরিদ্র জনগোষ্ঠীর জীবনে। এতে বৃক্ষনিধন কমে যাওয়ায় রক্ষা পাচ্ছে বনের পরিবেশ প্রতিবেশ, নিরাপদ হচ্ছে বন্য প্রাণীদের আবাসস্থল। নুরুল আলমের ভিডিও চিত্রে সারাজু মানিকের রিপোর্ট। একসময় কক্সবাজারের বনাঞ্চল থেকে কাঠ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেন বনজীবী জনগোষ্ঠী। এতে পরিবেশের ভারসাম্য নষ্টের পাশাপাশি হুমকি দিচ্ছিল বন্যপ্রাণীরা। তবে সুফল প্রকল্পের মাধ্যমে এসব জনগোষ্ঠীকে বিকল্প কর্মসংস্থানের আওতায় আনার পর পাল্টে যেতে থাকে জীবন জীবিকা। তোমরা আমাদের বিভিন্ন ধরনের অনুদান দেয়, ওগুলা নিয়ে আমরা কি করি, অনুদানগুলো নিয়ে আমরা নকশিকাঁথা যে কাজ করার কি আমরা নকশিকাঁথা বিক্রি করে আমাদের কিছুটা সংসারের পাশাপাশি আমরা একটু করতে পারি। এখান থেকে সাপোর্ট পাইছি, এখন শুরু করেছি, কিন্তু আমার থেকে আমাদের লাভ হয়, তাই আমাদের আর বন যেতে হয় না। প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন জলবায়ুর অভিঘাতে ঝুঁকিতে থাকা বনজীবী নারীরা। বন রক্ষার জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং সচেতন জনগোষ্ঠী, যুব সমাজ
এবং বেসরকারি সংস্থা এগিয়ে আসলে বন রক্ষা হবে এবং হতদরিদ্র মানুষগুলো সুফল পাবে। প্রকল্পটির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে ৩,৮০০ পরিবার। যে সমস্ত লোকজন বনের উপর নির্ভরশীল তাদেরকে চিহ্নিত করেছি, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়েছি। তাদের এই যে প্রোডাক্ট আছে এগুলো যাতে মার্কেটে বিক্রি করতে পারে সেই মার্কেট লিঙ্কেজেরও ব্যবস্থা করেছি। অতি দরিদ্র লোকজন আছে যারা বনের উপর অতি নির্ভরশীল, তাদেরকে সরকার ওয়ার্ল্ড ব্যাংক বন বিভাগের পক্ষ থেকে সুপুর প্রকল্পের আওতায় প্রত্যেককে ৪২,০০০ করে টাকা দিয়েছে এবং এই টাকা দিয়ে তারা নিজেরা স্বাবলম্বী হয়েছে। তারা অনেকে গরুর ফার্ম করেছে, অনেকে সেলাই মেশিন করেছে। বনজীবীদের জীবন জীবিকা ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ জারি রাখার আহ্বান সংশ্লিষ্টদের। এই নারীরা বনের উপর নির্ভর ছিল, সেই নির্ভরতা কমিয়ে এখন তারা ভিন্ন পেশায় এসেছে। এভাবেই তারা বনের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজে অন্য পেশায় স্ট্রাগল করে দাঁড়ানোর চেষ্টা করছে, তাদের পরিবারকে সমর্থন দিচ্ছে। এটি একটি বাংলাদেশের অন্যান্য বন রক্ষার জন্য একটি উদাহরণ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের চকরিয়ার মেদা কচ্ছপিয়া সংলগ্ন একটি গ্রাম থেকে সরওয়ারাজ মানিক, চ্যানেল আই। খেলার খবর।